আমাদের শিক্ষার জয়েন্ট সেক্রেটারি মনিরুজ্জামান সাহেব আছেন যে বিএমটিটিআই মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ, সেখানে অন্যান্য সাবজেক্ট হয়, কিন্তু এটি হওয়া দরকার সুপার, সহ সুপার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং আরবি সাহিত্য সহ ইসলামী শিক্ষা রিলেটেড শিক্ষকদের প্রশিক্ষণের একটি আয়োজন, ব্যাপক আয়োজন। আমি পরিসংখ্যান একুরেট না হলেও বলছি 2 লক্ষের অধিক শিক্ষকদের প্রশিক্ষণ এর জন্য একটি মাত্র আমাদের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র 20 বছরে, প্রায় 20 বছরে 50,000 শিক্ষকদের ট্রেনিং এর আয়োজন হয়েছে। সেখানে অন্যান্য সাবজেক্টও আছে। আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকালে দেখি মাদ্রাসাগুলোতে আরবি সাহিত্য, কোরআন, হাদিস এই সাবজেক্টগুলোর শিক্ষকরা ভালো পাঠদান করছে না বিধায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আকৃষ্ট হচ্ছে না। এটি একটি উল্লেখযোগ্য কারণ শ্রেণীকক্ষে উপস্থিতির ক্ষেত্রে। আরেকটি কারণ হলো অধ্যক্ষদের খলুসিয়াত, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, অর্থাৎ হলো দায়িত্বের যথাযথতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকা, আর হলো আমাদের ছাত্রদের দ্বৈত ভর্তি। অন্যান্য প্রতিষ্ঠানে তারা ভর্তি হয়ে আমাদের এখানে শুধু পরীক্ষার্থী হিসাবে ভর্তি হয় ফাজিল কামিল। এর অনেকগুলো কারণ, তার ভিতরে একটি কারণ হলো অর্থনৈতিক। তবে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আজকের 16ই জুলাই, এই জুলাই আগস্টের আন্দোলনের কারণে বর্তমান বাংলাদেশে যে আবহাওয়াটি বিরাজমান, এই সুযোগটি যদি সকলের প্রচেষ্টায় আমরা গ্রহণ করতে পারি, আবার যদি বিগত সরকারের চাপিয়ে দেয়া মাদ্রাসায় যে কারিকুলাম প্রথম শ্রেণী থেকে আলেম শ্রেণী পর্যন্ত, সেই কারিকুলামটি পরিবর্তন করা সম্ভব হয়, বিএমটিটি এর মতো 8টা বিভাগে 8টি প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউট এখনই প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়, এবং মানে সরকারি অর্থায়নে অন্যান্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষকদের বিশেষায়িত সাবজেক্ট সমূহের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে শ্রেণীকক্ষে পাঠদানের মান উন্নয়ন হবে, শিক্ষার্থীরা অধিকতর আগ্রহ প্রকাশ করবে পড়ার জন্য। আরেকটি কথা, যেহেতু প্রায় 200 শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক মন্ডলী আছেন, মাদ্রাসা বোর্ডের প্রশ্নপত্র যদি আমাদের সময়, এখন থেকে 20 বছর আগের প্রশ্নপত্রের মতো আরবি মাধ্যমে হয়, তাহলে শিক্ষার্থীরা আবার শ্রেণীকক্ষে থাকবে। কারণ যদি এই তাকে ভালো পাস করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, ভালো আলেম হতে হয়, তাহলে তো শিক্ষকের কাছ থেকেই শিখতে হবে, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখতে হবে। সেজন্য আমার মনে হয় মাদ্রাসা শিক্ষার প্রাচীন ঐতিহ্য, আবাসিক ব্যবস্থায় আলেম তৈরির একটি প্রচেষ্টা, এটি যদি শিক্ষা মন্ত্রণালয়ের নেক দৃষ্টি থাকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যদি মাদ্রাসা সমূহে ইয়াতিম শিক্ষার্থীদের হোস্টেল সহ জেনারেল হোস্টেল একটা স্থাপনের জন্য এই কমিটিও যদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে মানে সচেতন করে সকল কামিল মাদ্রাসায়, সকল ফাজিল মাদ্রাসায়, সকল আলিম মাদ্রাসায়, যে কমপক্ষে 50 জন শিক্ষার্থীর একটি আবাসিক ছাত্রাবাস থাকবে, তাহলে আমার মনে হয় পুরান ঐতিহ্যে আমরা ফেরত যাওয়া সম্ভব হবে
এই মাদ্রাসা সমূহে শ্রেণীকক্ষে আবার আমরা ছাত্র পাব এবং আমার মনে হয় যে আমাদের অনেক জটিলতা কেটে যাবে যদি আবার কারিকুলাম যে মাদ্রাসার কারিকুলামটি যদি আলাদা হয়, এনটিআরসিও যদি মাদ্রাসা শিক্ষক নিয়োগের আলাদা এনটিআরসি হয়। একটু আগে এই জয়েন্ট সেক্রেটারি সাহেব যে কথাটি বললেন যে সকল উপজেলায় মাদ্রাসা গুলো পরিদর্শন এবং মাদ্রাসাগুলো তদারকির জন্য মাদ্রাসার উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এইভাবে যদি একটি কাঠামো দাঁড় করানো হয় তাহলে আমার মনে হয় মাদ্রাসাগুলো আবার ঘুরে দাঁড়াবে। সর্বোপরি সর্বশেষ একটি কথা বলি, আলিয়া মাদ্রাসার নেসাবের সকল মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষকদের একটি ভাবনায় রাখা উচিত, কওমি নেসাবে যে সকল শিক্ষার্থীরা পাঠদান করতেছে সেই সকল শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে কোনো ভাবে একটি সেতু বন্ধন করা, সম্পর্ক উন্নত করা, মাদ্রাসাগুলোকে আরো মানসম্মত করার জন্য তাদের সাথে যতটুকু দূরত্ব আছে আমাদের সেই দূরত্ব, শিক্ষার যে সাবজেক্টগুলো মৌলিক সাবজেক্টগুলো সেগুলো প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া দরকার। এনটিআরসি থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের পরপরই ট্রেনিং দরকার। এই আয়োজনগুলোর জন্য আমি মনে করি এই এমফিল পিএইচডি ফোরামের এই নেতৃবৃন্দ যদি বিভাগওয়ারি সেমিনার করে এবং সেখানে যদি এই বিশেষজ্ঞ টিম থাকে, আমার মনে হয় খুব অচিরেই মাদ্রাসা সমূহে একটি নূতন আবহাওয়া তৈরি হবে। আমাদের এই নূতন জুলাই আগস্টের আন্দোলনের বাংলাদেশকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থেকে কাজ করতে হবে। এটা যদি আমাদের এই জায়গাটি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আলিয়া মাদ্রাসা আবার তার আগের মহিমায় ফেরত আসবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাকে যারা কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের সুস্থতা এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা কৃতজ্ঞতা বোর্ডের স্যারকে সম্মান জানাতে চাই যে স্যার প্রায় 12টা বেজে গেছে, আগামীকালকে নিশ্চয়ই অনেক কাজের চাপ রয়েছে, তারপরে দীর্ঘ সময় আমাদের সাথে থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন। আপনি কৃতার্থ করেছেন আমাদের আলিয়া মাদ্রাসা অঙ্গনের শত শত কান্ডারি যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ, বিভিন্ন পর্যায়ের শিক্ষা গুরুগণ। প্রিয় সুধী, আমরা একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমরা এ পর্যায়ে বিনীতভাবে আহ্বান করছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ভিডিওটা দিচ্ছি না আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘ 3 ঘন্টা ধরে আলোচনা চলছে। যাই হোক, এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের কৌশল শীর্ষক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি ডক্টর আহমদুল্লাহ, প্রবন্ধকার ডক্টর হেদায়েতুল্লাহ, সুন্দর উপস্থাপনা করেছেন ডক্টর আনোয়ারি। এখানে মেহমান হিসেবে বক্তব্য রেখেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর আবু জাফর খান, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব মনিরুজ্জামান ভূঁইয়া, বিএমটিটিআই এর অধ্যক্ষ জনাব মাহমুদুল হক সাহেব, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রেখেছেন। আমি মনে করি সময় উপযোগী ছিল সেমিনারটি। তবে রাত তো 12টা বেজে গেছে, আমাদের শ্রেণীকক্ষেরও 12টা বেজে গেছে।
তো এই সেমিনারটা আমার মনে হয় একটু আগে শুরু করা দরকার ছিল আর কি। তো আসলে আমাদের তো পুরো শিক্ষা ব্যবস্থায় সমস্যা, এবং আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা 16 বছর একটা জাহিলিয়াত থেকে বেরিয়ে আসছি, এবং আজকে আপনি ক্লাসে ছাত্র খুঁজতেছেন। 16 বছর তো আমরা শিক্ষককেই খুঁজে পাইনি। আমাদের দেশে আলেমদেরকে ব্লেম দেওয়া হয়েছে, জঙ্গি জঙ্গি প্রচারণা চালানো হয়েছে। একটু ভালো পরিবারের লোকেরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়নি, তারা মনে করেছে এটা অনিশ্চয়তার মধ্যে আমার সন্তানকে তাহলে দিয়ে দেবে। আপনাদেরকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং যারা দায়ী ইল্লাল্লাহ এরকম আলেম যারা আছেন তাদের কারো বিরুদ্ধে মামলা হয়নি এমন মনে একজনকেও পাবেন না। বিদায় একটা জাহেলি যুগ থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি, বেরিয়ে এসে কিন্তু মাক্কি যুগে আছি, এখন কিন্তু মাদানী যুগে কিন্তু আমরা ঢুকতে পারিনি। এবং আপনারা যে সরকারের কাছে এগুলি প্রত্যাশা করতেছেন কেউই কিন্তু আমাদের সরকার না। আপনারা আমরা যেভাবে চাচ্ছি মাদ্রাসাগুলোকে, তারা এই সুযোগ সুবিধা কিন্তু সেভাবে করে দিবে না। তবে যে কোনো সময়ের চেয়ে কিন্তু এই সরকার আমাদের জন্য পজিটিভ, ইসলামিক শিক্ষার জন্য, মাদ্রাসার জন্য। এবং আজকে একজন জয়েন্ট সেক্রেটারি যেভাবে কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, আরবি ইস্তেলাহ ব্যবহার করে কথা বলেছে, এটা তো আমাদের জন্য বিরাট নিয়ামত। জয়েন্ট সেক্রেটারি সরকারের, আপনাকে বুঝতে হবে। উনি কিন্তু লোভনীয় অর্থ মন্ত্রণালয়ের ওনার পদ পদবী সুযোগ সুবিধাকে পায়ে ঠেলে শুধু ইসলামী শিক্ষার জন্য, দিনী শিক্ষার জন্য উনি কিন্তু এখানে কম সুবিধার জায়গায় এসেছেন। আমি ওনাকে চিনি ছাত্র বয়স থেকে, এবং আমাদের জন্য কপাল ভালো যে মাদ্রাসা বোর্ডে একজন ভালো চেয়ারম্যান আপনারা পেয়েছেন, ঢাকা আলিয়া মাদ্রাসা একজন ভালো প্রিন্সিপাল পেয়েছেন। আমরা কারিগরি ও মাদ্রাসা বোর্ডের মন্ত্রণালয় একজন ভালো সচিব পেয়েছি। এটা বিরাট ব্যাপার, কিন্তু আপনাকে বুঝতে হবে বাকি সব কিন্তু আমাদের প্রতিকূলে। এই জন্যে আমি সব জায়গায় বলি যে এইভাবে আপনাকে হয়তো দুই একটা ওয়াদা করবে, কিছু প্রতিশ্রুতি রক্ষা করবে, ফাইনালি ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য, দিনই শিক্ষা ব্যবস্থার জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু পুরো সমাজ চেঞ্জ করতে হবে। তখন আর আমাদের সুবিধাগুলির জন্য ভিক্ষা করতে হবে না, তখন সরকারি আমাদের হবে, রাষ্ট্রই আমাদের হবে। এই জন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ যদি সমাজ ব্যবস্থাকে আমরা ইসলামী সমাজ ব্যবস্থা করতে পারি। যাই হোক, প্রিয় সুধী, রাত 12টা বাজে, আমি সর্বোচ্চ 5 মিনিট সময় নেব। আমি একটা জায়গায় আছি, কিন্তু আমি এতদিন এত গভীরে বুঝি নাই মাদ্রাসার সংকট গুলো কোথায়। আপনারা শুনলে অবাক হবেন যে, মানে আমি নাম নিতে চাই না, দু একটা দল আছে যারা উপজেলা, জেলার সবগুলো স্কুল কলেজের সভাপতি হওয়ার পরে এখন মাদ্রাসাগুলিও দখল করতে চাচ্ছে। এবং তো যার সাথে ইসলামের সম্পর্ক নাই, নামাজের সম্পর্ক নাই, দিনের সম্পর্ক নাই, সে একটা মাদ্রাসার সভাপতি হচ্ছে। তো সে মাদ্রাসাটা কেমন চলবে আপনি বুঝতেই পারতেছেন। এবং দুঃখজনক হলো যে প্রিন্সিপালরা আমাদের কাছে এই কাজে ছাত্র কমে যাচ্ছে, সে প্রিন্সিপালই গুন্ডা পান্ডাকে সভাপতি হিসেবে আমাদের কাছে পাঠায়। এবং আমরা কিন্তু 3 জনের প্যানেলের বাইরে কিন্তু নাম দিতে পারি না। নাম দেওয়া যায় ভাইস চ্যান্সেলর হিসেবে, কিন্তু সেটা সমালোচিত হয়। তো বলেন, এই প্রিন্সিপালই বলতেছে ছাত্র কমে যাচ্ছে, এই প্রিন্সিপালই এই ফেসিস্টের নাম এখনো পাঠাচ্ছে। জানেন আপনি, এখনো আওয়ামী লীগের লোকের নাম মাদ্রাসার সভাপতি বিদ্যুৎ শাহী হিসেবে আমাদের কাছে পাঠাচ্ছে। আমি স্পেসিফিক নাম বলতে পারবো, আপনারা অবাক হবেন শুনলে। হ্যাঁ, নাম আমি বলবো না কখনই। তো একটা লোক সেদিন শুনলাম একটা উপজেলার 17টা কলেজ এবং স্কুলের সভাপতি হিসেবে, সে মাদ্রাসার সভাপতি দিব, নাহলে সে নাকি আমার বিরুদ্ধে সাংবাদিকদেরকে ডাকে কথা বলবে এবং সে আইনি ব্যবস্থা দিবে। কথা বুঝতে পারছেন? হুমকি দিয়েছে। তো যাই হোক, অনেক দুঃখের কথা আছে আর কি। আজকে যে আমরা ছাত্রের কথা বলি,
ছাত্র তো আমি মনে করি তামেরুল মিল্লাত দারুন নাজাত ছাত্র পাইলে আপনি পান না কেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে আমি আজকে 25 বছর অধ্যাপনা করছি। সব শিক্ষকের ক্লাসে তো ছাত্র থাকে না, অনেক শিক্ষকের ক্লাসে আমরা জায়গা দিতে পারি না, আর কিছু শিক্ষকের ক্লাসে উনি নিজে একাই আসে। আমি মনে করি আমরা ছাত্রদেরকে টানতে ব্যর্থ হচ্ছি, আমরা ক্লাসরুমকে আনন্দের জায়গা বানাইতে ব্যর্থ হয়েছি। প্রফেসর কোরআন তো বাংলাদেশে হাজার হাজার আছে, একদিন দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে জায়গা দিতে পারতে না কেন? অন্যদের মাহফিলে জায়গা হয়, মানে লোক হয় না, এটা বুঝতে হবে আপনার। এবং আপনি যে প্রশিক্ষণের কথা বলেন, প্রশিক্ষণ দিলে একটা ইঁদুরকে তো আর সিংহ বানানো যায় না, একটা ইঁদুরকে বড়টা ইঁদুর বানানো যায় যার মূলের মধ্যেই কিছু নাই, যার মূলের মধ্যেই কিছু নাই, বেসিকই নাই কিছু, তাকে আপনি কি প্রশিক্ষণ দিবেন? সে কতটুকু বড় হবে? এই জন্য আমাদের গোড়ায় গলদ। এবং আপনি মনে করেন মাদ্রাসায় আজকে ক্লাস নাই, আজকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রেগুলার হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিছুদিন আগে কিন্তু আফসোস করেছে, ডিগ্রিতে অনার্সে কিন্তু ছাত্ররা ক্লাস করে না। আসলে বাংলাদেশে যখন একজন ছাত্র নেতা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের চেয়ে ভালো জীবন যাপন করে, তখন মানুষের শিক্ষার প্রতি আকর্ষণ থাকবে না তো? খুবই স্বাভাবিক কথা। একজন ছাত্র নেতার পিছনে 15-20টা লোক ঘুরে, সে আলিশান বাড়িতে ভাড়া থাকে, তার গাড়ি আছে, একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের রুম, তাকে নিজে তার টেবিল চেয়ার পরিষ্কার করতে হয়। তো আপনি যখন একটা সমাজে একজন পাবলিক ইউনিভার্সিটি গ্রেড 1 প্রফেসর তার সংসার চালাইতে পারে না, আর একটা মূর্খ থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ছাত্র নেতা আলিশান জীবন যাপন করে, তখন সেখানে তো মানুষ ক্লাসে আসবে না, পড়ালেখা করবে না। কারণ না পড়িয়ে যদি কেউ কোটিপতি হইতে পারে, কেন পড়াশোনা করবে? এটা আমাদের অনেক গোড়ায় যেতে হবে, কথা বুঝতে পারছেন? অনেক গোড়ায় যেতে হবে। আর কি বলবো, তো আমার মনে হয় উত্তরটা ওখান থেকে খুঁজে নেওয়া উচিত, যে যেসব প্রতিষ্ঠানের ছাত্র বেশি থাকে সেখানে কেন থাকে, এটা আমাদের গবেষণা করে বের করা দরকার। আর আপনার প্রতিষ্ঠানে কেন থাকে না? এবং একটা জায়গায় প্রতিষ্ঠানের ছাত্র, ক্লাসের ছাত্র বাড়ে কখন? যখন লোকেরা দেখবে, গার্ডিয়ানরা দেখবে যে ওই মাদ্রাসার গ্রাজুয়েটরা এই ভালো ভালো জায়গায় আছে, তখন বাচ্চাকে স্বাভাবিকভাবেই ওখানে দিবে। আমাদের আব্বা আমাদের 5 ভাই কি মাদ্রাসা দিয়েছে, এখন তখন ওনারা যে প্রত্যাশা করেছেন, হয়তো আমরা সেই প্রত্যাশা পূরণ করেছি, তাই সব সন্তানকে দিয়েছেন। এখন তো আমরা হতাশ হই। এবং একজন ছাত্র যে অভিযোগ করেছে, মাদ্রাসায় কেন পড়বো আমরা? কারণ বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরি তো দেয় না। গত 16 বছরে আমাদের ছাত্রদেরকে অপমান করা হয়েছে। যারা হেজাব করে বিসিএস পরীক্ষার ভাই গিয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। এবং যারা মাদ্রাসায় পড়েছে জিজ্ঞাসা করছে মাদ্রাসায় পড়ছো কেন, যুক্তি দিলে বলছে যে তোমার আর ভাইবা দেওয়া লাগবে না, যাও তুমি চলে যাও। তার মানে শুধু মাদ্রাসায় পড়ার কারণে তার সেই ছেলেটি প্রিলিমিনারি টেস্টে ভালো করেছে, রিটেনে ভালো করেছে, সাইকোলজিক্যাল টেস্টে ভালো করেছে, মৌখিক পরীক্ষা গিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তা আপনাদের মনে করতে হবে যে আমরা জাহিলি যুগ থেকে বেরিয়ে আসছি। ইনশাআল্লাহ এইটা কিছুটা হলেও ইনশাআল্লাহ লাইনে আসবে, যেহেতু একটা পজিটিভ সরকার আসছে। আরো পজিটিভ সরকারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। অযোগ্য শিক্ষক নিয়োগ করা হয়েছে কিন্তু 16 বছরে, বুঝতে পারছেন? দুঃখের সাথে বলতে হচ্ছে আমার বিভাগে ইসলামিক স্টাডিজে ঢাকা ইউনিভার্সিটিতে এমন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যারা আলিফ বা তাসা জানে না। তো আপনি সেই গাছ থেকে কি ফল আশা করেন? আপনি একটা দেশ থেকে 1000 কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে যায়, আমি সেটাকে ক্ষতি মনে করি না। কিন্তু একটা উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ব্যক্তি 40-45 বছর অধ্যাপনা করবে, সেখানে যদি একটা মূর্খ লোককে আপনি নিয়োগ দেন, সেটার চেয়ে বড় ক্ষতি একটা রাষ্ট্রে আর কিছু হতে পারে। কথা বুঝতে পারছেন? এবং এই যে একজন লেখছে ইখতিলাফ, বাংলাদেশে এমন মাদ্রাসা খুব কম আছে যেখানে শিক্ষকদের 2টা গ্রুপ নাই। এই মামলাগুলো পরিচালনা করতে করতে আমার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অবস্থা কাকে, তদন্ত কমিটি পরিদর্শন, মানে তদন্ত কমিটি করতে করতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বাজেট সব শেষ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন?
এবং গত 16 বছরে কিছু শিক্ষক তার শিক্ষাদানের পরিবর্তে সরাসরি রাজনীতি করেছে এবং 15 আগস্টের পর 5 আগস্টের পরে তার পালানো ছাড়া কোনো উপায় ছিল না। তার একটা গ্রুপ হয়ে গেছে, আর যারা আগে মাজলুম ছিল তাদের আরেকটা গ্রুপ হয়ে গেছে। এগুলো নিয়ে জেলা প্রশাসন তদন্ত করছে, আমাদের বিশ্ববিদ্যালয় তদন্ত করছে, আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না। তাই আমার আরো অনেক কথা ছিল, এগুলো আমি মনে করি যে আমাদের যৌথভাবে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা হতাশ হতে চাই না। এই অবস্থা থেকে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। অবশ্যই যে জমিনে জালাল শাহপরান শুয়ে আছে, যে জমিনে ইসলামের জন্য রক্ত পড়েছে, সেই জমিনে ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা ব্যবস্থা জেগে উঠবে। এবং এতে কোনো সন্দেহ নাই যে আমরা নিজেরা আলিয়া মাদ্রাসার প্রোডাক্ট, আমাদের প্রভাইস চ্যান্সেলর জনগণ আলিয়া মাদ্রাসার প্রোডাক্ট। মনিরুজ্জামান জয়েন্ট সেক্রেটারি সে একসময় মাদ্রাসা পড়েছে। বিধায় আলিয়া মাদ্রাসাটা হলো সবচেয়ে একজন আদর্শিক একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আধুনিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার সমন্বয়। আপনি কোনোটাকে অবজ্ঞা করতে পারেন না। দ্বীনি শিক্ষা যেমন লাগবে, নৈতিক শিক্ষা লাগবে, মূল্যবোধের শিক্ষা লাগবে, পাশাপাশি আধুনিক শিক্ষা আপনাকে শিখতে হবে। এই দুইটার চমৎকার সমন্বয় হলো আলিয়া মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসাকে আমাদের টিকিয়ে রাখতে হবে এবং দ্বীনি যে একটা চরিত্র, এটাকে আমাদের রাখতে হবে। তো এই কথাগুলো বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে খুবই সময় উপযোগী ছিল এবং আনোয়ারি সবসময় ভালো উপস্থাপন করে, তাকে সবার আগে ঢুকতে হয়, সবার শেষে তাকে বাড়ি যেতে হয়। এটা একটা বিরাট ধৈর্যের বিষয়, বিরাট কষ্টের বিষয়। তো আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে প্রধান অতিথি করে সম্মানিত করেছেন। আর দোয়া করবেন যাতে করে আমি যে দায়িত্বটা আছি যাতে আমি যথাযথ পালন করতে পারি, আল্লাহর ভীতির সাথে যাতে আমি দায়িত্ব পালন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ফাদিলাতুল উস্তাজ। আমাদের সম্মানিত মাননীয় উপাচার্য মহোদয়কে 12টা ক্রস করার পরেও আমাদের সাথে ছিলেন এবং অত্যন্ত হৃদয়গ্রাহী কিছু ভাষা স্যার ব্যবহার করেছেন, যেগুলো আমাদেরকে ছুঁয়ে গেছে। আল্লাহ তাআলা স্যারকে জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের খুব সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে আমাদের আজকের এই দীর্ঘ 3 ঘন্টারও অধিক সময়ের এই জাতীয় সেমিনার শেষ হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য বিনীত আবেদন রেখে কথা বলার জন্য আহ্বান করছি ডক্টর আহমেদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পিএইচডি ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন জাতীয় সেমিনারের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিদ্বয়, সম্মানিত প্রবন্ধ উপস্থাপক এবং সম্মানিত বিশেষ আলোচক বৃন্দ, এছাড়াও আজকে সেমিনারে সংযুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ এবং ছাত্র ভাইরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত সুধীবৃন্দ, জুলাই আগস্ট বিপ্লবের এই বর্ষপূর্তিতে আমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে পিএইচডি ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে খ্যাতিমান গবেষক, বিশিষ্ট আলোচক ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ স্যার কর্তৃক উপস্থাপিত আজকের এই প্রবন্ধটি আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত চমৎকার, যুগোপযোগী, তথ্যবহুল এবং মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে এই প্রবন্ধটির সুপারিশ ও প্রস্তাবনা সমূহ খুবই ফলপ্রসূ হবে, এটি আমাদের বিশ্বাস। তারপরেও দুটি কথা বলতে হয় যে আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের যে শ্রেণীকক্ষে উপস্থিতি বা শিক্ষার্থী কমে যাওয়ার আরেকটি কারণ আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমরা যখন দাখিল পাস করার পর আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ বা কারিগরি শাখায় চলে যায়, কিন্তু কারিগরি বা কলেজ শাখা থেকে কোনো শিক্ষার্থী কিন্তু মাদ্রাসায় দাখিল পর্যায়ে অথবা আলিম পর্যায়ে ভর্তি হতে পারে না বা ভর্তি হওয়ার সুযোগ নাই। তো এটিও আমাদের মনে হয় শিক্ষার্থী কমে যাওয়ার একটি প্রধান কারণ। এছাড়াও ছাত্র শিক্ষকের সম্পর্ক এবং সরকারের বিমাতা সুলভ আচরণ আমাদের এই শিক্ষার্থী কমে যাওয়ার একটি অন্যতম কারণ। সম্মানিত সুধীবৃন্দ,
আজকের বিষয় নিয়ে উল্লেখযোগ্য কোনো মতামত বা বক্তব্য দিচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। শুধু এটুকু বলতে চাই যে পিএইচডি ফোরাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। শুধু মাদ্রাসা শিক্ষা নয়, মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া, প্রস্তাবনা এবং মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে মাদ্রাসা সম্পর্কীয় বিভিন্ন প্রস্তাবনা আমরা অতীতেও পৌঁছে দিয়েছি, আগামীতেও ইনশাল্লাহ আমরা যথাযথভাবে পৌঁছে দিব বিভিন্ন প্রস্তাবনা এবং সুপারিশ সমূহ। এবং আমাদের এই স্বল্প পরিসরের গবেষণা বা সুপারিশমালা দপ্তর সমূহের প্রধানগণ যদি বা দপ্তর সমূহ প্রস্তাবনা সমূহ বাস্তবায়ন করলে ইনশাল্লাহ মাদ্রাসা শিক্ষা হারানো ঐতিহ্য ফিরে পাবে, এটি আমাদের বিশ্বাস। তা আমি আর সময় নিচ্ছি না। আজকের এই সেমিনারে যুক্ত হয়ে মধ্যরাত পর্যন্ত সংযুক্ত হয়ে অসংখ্য খ্যাতিমান শিক্ষক, গবেষক এবং ছাত্র ভাইরা যুক্ত হয়েছেন, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং পুনরায় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যের পরে তেমন কিছু থাকে না। আমি উপস্থাপক হিসেবে ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি আবারও আপনাদের সকলকে আমাদের ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আশা করছি আমাদের ফোরামের বুদ্ধিবৃত্তিক কাজে আপনারা আমাদের সাথে খুব ভালোভাবে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা এমফিল পিএইচডি ডিগ্রিধারী ফোরাম মাদ্রাসার এই দ্বীনি ময়দানে খেদমত করে যাচ্ছে। আমাদের মাঝে যারা ডিগ্রিধারী আছেন বা ডিগ্রি স্বপ্ন দেখছেন সকলকেই আমাদের এই ফোরামে যুক্ত হওয়ার আকুল আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আশা করি ফোরাম বিবেচনা করবেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Esto no es grabado de tal, no tiene PhD.